হ্যাঁ বল রে, এই তো রেডি হয়ে গেছি, বেরোবো এবার। মোবাইলটা ঘাট দিয়ে চেপে ঘড়ি কালো বেলটা হাতে বাঁধতে বাঁধতে চিনি চোখ নাচালো। বীণাদেবী বারান্দায় তখন আরাম কেদারা হেলান দিয়ে সবেমাত্র সুচিত্রা দেবীর কাছের মানুষ বইটা খুলে বসেছেন পড়বে বলে। ফোনে কথা বলতে বলতে চোখ নাচিয়ে যাচ্ছে চিনি বীণাদেবীর দিকে তাকিয়ে। বীণাদেবীর সামনে নিজের একমাত্র নাতনিকে দাঁড়িয়ে থাকতে দেখে বই থেকে মুখ তুলে তাকালেন। অনেকক্ষণ তাকানোর পর বুঝতে পারলেন চিনি ইশারায় ঠিক কি বলতে চাইছে। বীণাদেবী বললেন, ভালো লাগছে, কিন্তু আজকের দিনটা একটা শাড়ি পরতে হতো দিদি ভাই। ফোনটা রেখে চিনি বলল, ইচ্ছে ছিল ঠাম্মি, কিন্তু তুমি তো জানো আমার স্কুলটা কত দূরে, তার ট্রেন, তারপর বাস, তারপর মা সকালে বেরিয়ে গেল, শাড়িও সিলেক্ট করা নেই, আমি পরতেও পারি না, তাই আর রিস্ক নিলাম না, চুড়িদার পরে নিলাম। যাই হোক, কেমন লাগছে বলো? বীণাদেবী হেসে বললেন, ভালো লাগছে, কিন্তু সরস্বতী পুজোর দিন শাড়ি পরলেই দেখতে ভালো লাগে। স্বল্পভাষী বীণাদেবী কথাগুলো বলে আবার তাকালেন সামনের আধখোলা বইয়ে। এই এক নেশা ওনার, সেই নেশায় আরো বোধ হয়েছেন স্বামীকে হারিয়ে। চিনি বলল, তুমি তো জানো ঠাম্মি, আমি জিন্স ছাড়া কিছু পরি না, আজ পুজো বলেই চুড়িদার পরেছি, কিন্তু মা বাড়ি থাকলে তাও শাড়ি ট্রাই করতাম। চিনির গলায় ইতিবাচক শব্দ শুনে বইয়ের থেকে মুখ উঠিয়ে তাকালেন বীণাদেবী। বললেন, তুমি পড়তে চাইলে আমি দিতে পারি দিদি ভাই, পরিয়েও দিতে পারি। চিনি বলল, প্লিজ ঠাম্মি, তোমার শাড়িগুলো বড্ড ফ্যাকাশে, তার থেকে এই ভালো। সত্যি আজকাল আর গাঢ় রং পরেন না বীণাদেবী। না, উনি বিধবা বলে নয়, যা বয়স হয়েছে বলেও না, আসলে গাঢ় রং মনটাতে ভীষণ আশা জাগায়, যার সাথে এই বয়সে এসে লড়তে পারবেন না উনি। আজই তো সকাল থেকে বীণাদেবী খুব ইচ্ছে করছে সেজেগুজে নিজের স্কুলে যেতে। আরো করছিল যখন সায়ন্তনী, মানে বীণাদেবী একমাত্র ছেলের বউ, সকাল সকাল বাড়ির সরস্বতী পুজোর জোগাড় সেরে সেজেগুজে বেরিয়ে গেল স্কুলে। স্কুলে ইতিহাস শিক্ষিকা সায়ন্তনী বসু। স্কুলের সরস্বতী পুজোর অনেকখানি এবার ওর দায়িত্বে, তাই আর বাড়ির পুজো শেষ করা হয়নি ওর, কারণ ও নিশ্চিন্ত জানে ওর জন্য বাড়ির পুজো আটকাবে না। ওই একই স্কুলে তো বীণাদেবীও যেতে পারতেন। ঠাম্মি, আসি আমি বলি দাঁড়িয়ে রইল চিনি। বীণাদেবী বুঝতে পারলেন চিনি হয়তো ঠাম্মির থেকে কিছু আশা করে আছে। বীণাদেবী তাড়াতাড়ি বললেন, একটা শাড়ি আছে দিদি ভাই, ফ্যাকাশে না, খুব সুন্দর, পরবে? চিনি হাতের ঘড়ি, তারপর ফোনটা দেখে নিয়ে বলল, দেখাও দেখি তাহলে। নাতনির মতি দেখে খুশি মনে উঠে পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে গেলেন বীণাদেবী। আলমারি থেকে বের করে আনলেন জামরঙা বালুচুরিটা, তাতে সোনালি সুতোয় রাজা রানী আর ঘোড়ার কাজ করা। হাতে করে বীণাদেবী বেরিয়ে আসতে লাফিয়ে উঠল চিনি, তারপর বলল, ঠাম্মি, এই শাড়িটা তোমার? কি সুন্দর গো। বীণাদেবীর চোখ নাচিয়ে সম্মতি জানালেন, সাথে হাতে বালুচুরিটাও একবার দেখে নিলেন। রংটা সত্যি ভারী মিষ্টি, আর তাতে রয়েছে পুরো একটা রাজপরিবার, আর সাথে সারি সারি ঘোড়া। চিনি বলল, ঠাম্মি, আমায় পরিয়ে দেবে? কথা শেষ হতে পারেনি, চিনির মুঠোয় থাকা ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেই চিনির গলায় উত্তেজনা, আসছে আমি, দাঁড়া, বেরিয়ে গেছি।
বলেই বীণা দেবীর দিকে তাকিয়ে বলল, ঠামি, শাড়িটা বরং থাক, আমি বিকেলে পরবো। তিথি পায়ে চলে এসেছে। 1:10 ট্রেনটা না ধরলে ফিরতে দেরি হয়ে যাবে। বলি ব্যাগটা কাঁধে নিয়ে পায়ে ছুটল চিনি। বীণা দেবী নিজেও জানেন বিকেলে পড়বে, এটা চিনি কথার কথা বলল। হাতের শাড়িটার দিকে তাকিয়ে কেমন উদাস হয়ে গেলেন বীণা দেবী। এই শাড়িটা বড্ড প্রিয় ছিল মানুষটা, শুধু ওনার পছন্দ বলে। কতবার যে পড়েছেন বীণা দেবী তার কোনো ঠিক নেই। বিরক্তও লাগতো, তাও পড়তেন। কিন্তু আজ মন থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বীণা দেবী। গল্পের বইটাতে আজই লাইনটা পড়লেন বীণা দেবী, খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না। ভেবেই মনটা খারাপ হয়ে গেল। দুপুরটায় ভীষণ মন কেমন করে বীণা দেবী। সকালটা তো দিব্যি কেটে যায় কাজ করতে। যেই দুপুর হয় মনটা বড্ড খাঁকা করে, ভীষণ একা লাগে। দেখলে চেয়ারে আধখোলা বইটা, কাছের মানুষ। বইটার প্রতি আবার টান অনুভব করে যেন স্বস্তি পেলেন। তাড়াতাড়ি শাড়িটা আলমারিতে তুলে রাখতে গিয়ে চোখে পড়ল সুতোয় বোনা ঘোড়াগুলোর দিকে। এমনভাবে দৌড়চ্ছে যেন কখনো থামবে না, থামতে জানে না যেন ওরা। তাই তো উচিত, চলতে থাকার নামই তো জীবন। তাহলে কেন বীণা দেবী জীবনটা এমন ধারায় হয়ে গেল? উনিও তো ভালোবাসেন ঘুরতে যেতে, অনর্গল কথা বলতে। উনি আজও ভালোবাসেন চোখে কাজল দিতে, অথবা একটা লম্বা বেনি পড়তে। কিন্তু ইচ্ছে করলেও করা হয়ে ওঠে না। সমস্যা একটাই, লোকে কি বলবে? এই বয়সে লোক হাসবে। তাই ঘরবন্দি হওয়ার সাথে সাথে বইবন্দি করেছেন নিজেকে। একটা লম্বা শ্বাস ছেড়ে শাড়িটা আলমারিতে ঢোকাতে যেতে আবার নজরে পড়ল সোনালি ঘোড়াগুলোতে। দৌড়েই যাচ্ছে, মৃত্যু না হওয়া অবধি থামা বারণ। তাহলে বীণা দেবী বেলায় কেন অন্য নিয়ম? ওনার বয়স হয়েছে বলে? বয়স হয়েছে বলেই আজকাল আর বীণা দেবী পার্লারে যান না। ভুঁড়োগুলো আগাছার মতো বেড়ে চলেছে। যদি সত্যি বুড়ি হয়ে যান, তাহলে ছেলে বউয়ের সংসারে উনি রান্না বান্না থেকে সংসারের সব গুছিয়ে রাখা একা হাতে করছেন কিভাবে? ছেলে বেরিয়ে যায় কোন সকালে, তারপর বৌমা, তারপর পরে নাতনি, এরপর পুরো সংসার ওনার ঘাড়ে। বয়সের শাসন কি ঘরের কাজে নেই তাহলে? হাতে দুটো ছাড়া আজও পুরো শরীর ওনার সুস্থ। তাহলে বাধা কোথায়? দুদণ্ড ভেবেই শাড়িখানা খুলে ফেললেন বীণা দেবী। সেখান থেকে বেরিয়ে এলো ভাঁজ করা ব্লাউজ। খুব কি বেমানান নেই রংটা এই বয়সে? নিজেকে প্রশ্ন করতেই উত্তর পেলেন বেমানান নয়। সাথে পেলেন ব্যাখ্যা। রং কখনো বয়সকে নির্ধারণ করতে পারে না, কোনো পরিস্থিতিকেও না। খানিক শান্তি মনে শাড়িটা পরতে শুরু করলেন বীণা দেবী। বেশ রঙিন, কিন্তু পরার পর খারাপ লাগছে না। তারপর কাঁচা পাকা মেশানো কোমর অবধি লম্বা চুলটা একটা লম্বা বেনি করে নিলেন। খুঁজে বের করে আনলেন সেই বাস্কটা, যেটা স্বামী চলে যাওয়ার সাথে সাথে লুকিয়ে ফেলেছিলেন চোরা ডয়ারে, যেন লোকে দেখে ফেললেই পাপ হবে। আজ আবার সসম্মানে সেটাকে বের করে আনলেন সেখান থেকে। বেছে নিয়ে পড়লেন শাড়ির রঙের একটা বড় টিপ, আর চোখে টেনে নিলেন কাজলের কালো রং। আয়নায় দেখলেন নিজেকে। একটু লিপস্টিক হলে মন্দ হয় না। ভাবা মাত্রই বাস্ক থেকেই বের করে
ঠোঁটটা তো হালকা রং করে নিলেন। ডান হাতে ঘড়ি পরলেন বীণা দেবী। নিজেকে বারবার আয়নায় দেখছেন। এবার একটু কেমন লজ্জা লাগছে যেন। ভালো লাগছে খুব, তাই লজ্জাটাকে সরিয়ে ভাবতে বসলে এত সেজে কোথায় যাবে। কিছুতেই বুঝতে পারছেন না। বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই একই জায়গায়, তাই আত্মীয় স্বজন প্রচুর আছে এখানে। কিন্তু ওদের বাড়ি গেলে বীণা দেবীর এই সাজ আত্মীয়দের হজম হবে না, 5 রকম কথা বলবে। তাহলে ভাবতেই নিজের স্কুলটার কথা মনে পড়ল। নিজের স্কুল ভেবেই সরস্বতী পুজো ঘিরে কত স্মৃতি মনে পড়ছে। সঙ্গে সঙ্গে ঠিক করে নিল স্কুলেই যাবে। ওই একই স্কুলে পড়ায় ওনার ছেলের বউ শান্তনী। সেই পড়া, আজ ওনাকে দেখে অবাক হোক, নিজের সহশিক্ষকদের সামনে লজ্জা পা, কিছু আসে যায় না বীণা দেবী। আজ মনটা বড্ড ভালো ওনার। সুচিত্রা দেবী ঠিকই বলেছেন, মন খারাপের মুহূর্তে যদি হঠাৎ কেউ হারিয়ে যাওয়ার নামে ডেকে ওঠে, মনটা যেন লহমায় হাল হয়ে যায়। আজ আমি স্কুলেই যাব, মনে মনে বললেন বীণা দেবী। ভেবেই দরজায় তালা দিয়ে বেরোলেন। হেঁটে এগিয়ে গেলেন সামনে রিক্সা স্ট্যান্ডে। একটা টানা রিক্সা ঠিক করলেন। স্কুলে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। রিক্সায় উঠতে গিয়ে দেখলেন হাঁটু ব্যথা অতটাও লাগছে না। বাহ্যিক দিকটা যখন সুন্দর হয়ে যায়, মনটাকেও সুন্দর করে নেয়। আসলে সবটাই মানুষই, সুস্থতা অসুস্থতা সবটাই। রিক্সা স্কুলের সামনে থামতেই মনটা কেমন মুচড়ে উঠল বীণা দেবী। পুরো নতুন খোলস পড়ে আছে ওনার স্কুলটা, চেনাই যাচ্ছে না। ওনাদের সময় একতলার একটা বিল্ডিং ছিল, আজ তো বিশাল ব্যাপার। মাথা উঁচিয়ে দেখে নিয়ে তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে ঢুকে পড়লেন স্কুলের ভেতর। ভেতরে একটা বড় মাঠ, সেটা আজ জমজমাট। একদিকে মেয়েরা শাড়ি পরে দল বেঁধে ছবি তুলছে, আর অন্যদিকে চলছে খাওয়া দাওয়ার পর্ব। হেলতে দুলতে কোনো রকমে ঠাকুরের ঘরটা খুঁজে নিয়ে ঢুকলেন বীণা দেবী। একটু যেন হাঁপ ধরছে বুকটায়। ঢুকে দেখলেন ওখানে 3 জন বসে আছেন, হয়তো স্কুলেরই শিক্ষিকা। ওনারা কথা বলছিলেন নিজেদের মধ্যে। তার থেকে বলা ভালো শাশুড়ির চর্চায় ব্যস্ত সব। কিন্তু তার মধ্যেও 3 জনই তাকালেন বীণা দেবীর দিকে। হয়তো শাড়ির রঙের সাথে বয়সের ভাঁজ দুটোই মানানসই হয়নি বলেই অবাক হয়ে তাকিয়েছেন ওনারা। বীণা দেবী এগিয়ে গেলেন ঠাকুরের সামনে। কত বড় মূর্তিখানা, কত জাঁকজমক, কিন্তু প্রাণ নেই যেন কিছুতে। অথচ এই পূজার দায়িত্বে কোনো এক সময় বীণা দেবীও ছিলেন। এত আড়ম্বর হয়তো ছিল না, কিন্তু প্রাণটা ছিল সেই সময়। যে আসতো, একটা ফলের টুকরো তাদের হাতে ঠিকই পড়তো। বীণা দেবী ঠাকুর নমস্কার করে দেখলেন ওনারা আবার সংসার ফুটকাচালিতে ব্যস্ত হয়ে পড়েছে। বীণা দেবী ইচ্ছা করছিল একবার বলতে, শান্তনু বসুকে কি ডাকা যাবে, কিন্তু আবার ইচ্ছেও হলো না। নিজের স্কুলে এসে অন্যের পরিচয় গুরুত্ব পেতে বাঁধো বাঁধো লাগলো। থাক, মনে মনে বলে ঘর থেকে বেরিয়ে বীণা দেবী আরেকবার চোখ ঘুরিয়ে দেখে নিলেন স্কুলটিকে। চিনতে পারছেন না, একটু চেনা না। আসলে 45 বছরটা কম নাকি? মানুষ কত পরিবর্তন হয়ে যায়। আর এ তো একটা স্কুল, টাকা দিলেই পরিবর্তন করা যায়।
আবার মনটা মুচড়ে উঠল বীণা দেবী। এটা ভেবেছে ওনাদের দিন আর নেই, শেষ, সব শেষ। যেটুকু বেঁচে আছে নিজেকে বাঁচিয়ে রেখেছেন বলে। বীণা দেবী পায়ে পায়ে বেরিয়ে এলেন স্কুল থেকে। এগিয়ে এসে উঠে পড়লেন রিকশায়। মনটা ভালো করতে এসে খারাপ হয়ে গেল। আসলে চেনা সুর যখন অচেনা তালে বাজে তখন চিনতে না পারার কষ্টটা বড্ড হয় বুকে। বীণা দেবীর তাই হচ্ছে এখন। রিকশায় উঠে বললেন, চলো। আরেকবার তাকালেন স্কুলটার দিকে। হঠাৎই একটু উঁচুতে চোখ আটকালো। কেশবপুর বালিকা বিদ্যালয়। এতক্ষণ পর চেনা লাগলো স্কুলটিতে। এই নামটাই একসময় গর্বের ছিল বীণা দেবী। লোককে গর্ব করে বলতেন, আমি কেশবপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী। এবারও বুকটা মুচড়ে উঠল, কিন্তু এবার আর দুঃখে নয়, আনন্দে, উত্তেজনায়। সব বদলালেও নামটা একই আছে, একইভাবেই লেখা আছে। রিকশায় বসেই হাত দুটো তুলে নমস্কার করলেন বীণা দেবী। তারপর বিড়বিড় করে বললেন, আমার স্কুল কেশবপুর বালিকা বিদ্যালয়, এটা আজও আমার স্কুল। রিকশা এগিয়ে যাচ্ছে তরতর করে, কিন্তু বীণা দেবী ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রইলেন যতদূর দেখা যায় দেখবেন বলে, কারণ ওটা ওনার স্কুল।